সালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার ঢাকায় আমরা আজকে আলাপ করব তার বাংলাদেশের খুবই বিখ্যাত একজন পরিচালক তারেক মাসুদের খুবই বিখ্যাত একটা সিনেমা হচ্ছে মাটির ময়না। এই মাটির ময়না সিনেমা নিয়ে আমরা আজকে আলাপ করব। তো তারেক মাসুদ যতটা না পরিচালক, তার চেয়ে বেশি হচ্ছে সে আসলে একজন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য অথবা আমাদের বাংলাদেশের সমাজের মধ্যে ধর্মের যে বিভিন্ন ফ্যাকশন আছে, কালচারাল যে ফ্যাকশনগুলো আছে, এগুলোর একটা পর্যালোচনা। তো প্রত্যেকটা যারা চিন্তক তারা আসলে তার পর্যালোচনাটাকে কেউ লেখার মাধ্যমে, কেউ কবিতার মাধ্যমে, কেউ আর্টের মাধ্যমে প্রকাশ করে। তো তারেক মাসুদ হচ্ছে তার এই পর্যালোচনাটাকে সিনেমার মধ্যে দিয়ে আমাদের সামনে হাজির করছে। তো এই দিক থেকে তার মাটির ময়না সিনেমাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটা মুভি। এবং আমরা জানি যে মুভিটা 2002 সালে হয়, মানে রিলিজ হয়, এবং এটা কান চলচ্চিত্র উৎসবে খুবই একটা পুরস্কার পায়। বাংলাদেশের সিনেমার ইতিহাসে প্রথম কান চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা হচ্ছে মাটির ময়না। তো এই সিনেমাটার অনেকগুলো আসপেক্ট থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। শুরুতে যদি আমরা আসলে দিয়ে ব্যাখ্যা করি, যে আমরা যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, ৭১ পূর্ববর্তী সময়ে এবং ৭১ পরবর্তী সময়ে, আবার বিশেষ করে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে আমাদের ইসলাম যে প্রশ্নটা, যে আমরা ইসলাম প্রশ্নটা কিভাবে ডিল করব, এটা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে ইসলামের মধ্যে অনেকগুলা বিভাজন আছে এবং অনেকগুলো মতাদর্শ আছে। ইসলামের যে একক কোনো রূপ নাই আসলে। তো ভিন্ন ভিন্ন রূপ কিভাবে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্যে, মানে কিভাবে ডিল করছে ৭১টাকে। তারপর আবার আমরা যদি যেটাকে বলি যে শ্রেণী সংগ্রাম, যেটা মার্ক্সবাদের মধ্যে অনেকগুলো গ্রুপ ছিল, একক কোনো গ্রুপ নাই মার্ক্সবাদেরও, এবং তারাও কিভাবে এই ব্যাপারটাকে ইন্টারপ্রিট করছে। আর বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে ৭১ সালের বিভিন্ন ঘটনাটা কিভাবে বুঝতে পারছে, এটা নিয়ে খুব ডিল করছে ভাবে। তো এই দিক থেকে এই সিনেমাটা আমরা আলাপ করবো। তারেক মাসুদের এই সিনেমাটা এটা একটা মানে সিরিজ সিনেমা। এই মাটির ময়নার পরবর্তী যে সিনেমাটা, এটা হচ্ছে এই কি বলে রানওয়ে যে সিনেমা। এটা মানে আপনি মাটির ময়না দেখার পরে রানওয়ে সিনেমাটা আপনার এক ধরনের দেখতেই হবে, কারণ মাটির ময়না সিনেমাটা করা হয়েছে মূলত 1971 পুরো 47 পরবর্তী থেকে ৭১ সাল সময়কার যে বাংলাদেশে যেই রাজনৈতিক, কালচারাল, ধর্মীয় যে কনফ্লিক্ট, এটা নিয়ে। আর রানওয়েটা মূলত হচ্ছে যে আমরা যে 2004, 5, 6 সালকার সময় যখন বাংলাদেশের হয়, যে যে বিশেষ করে যে কোট আনকোট যে জঙ্গি যে নাটক যেগুলো হয়, জঙ্গি নাটক বলি অথবা উগ্র ধর্মবাদের যে একটা উত্থান হয়, এটার একটা পর্যালোচনা আছে, তারা কিভাবে উত্থিত হয় এটা নিয়ে। তো মাটির ময়না সিনেমাটা আমি যে একবার নামটা দিয়ে বলি যে মাটির ময়না মানে কি আসলে। মাটির ময়না সিনেমাতে মাটির ময়না নিয়ে একটা গান আছে। গানটা হচ্ছে যে পাখিটা বন্দি আছে দেখের খাঁচায়, ও তার ববের বেরি পায়ে জড়ানো, উঠতে গেলে পড়িয়া যায়। তো একটা পাখির কথা বলতেছে, যে পাখিটা আসলে মাটির পাখি, সে আকাশে উঠতে চায় কিন্তু সে উঠতে পারে না, কারণ তার পায়ের মধ্যে একটা ববের বেরি। বব মানে দুনিয়াবি, টাকা পয়সা, দন দৌলত, অর্থবিত্ত, মানে দুনিয়া কামনা বাসনার তার পায়ের মধ্যে একটা আছে। কারণ নর্মালি মানুষের মধ্যে একটা স্পিরিচুয়াল সত্তা আছে, আর একটা হচ্ছে তার যে বডি বা জৈবিক যে সত্তা, দুই সত্তার যে কনফ্লিক্টটা, এইটা এই সিনেমার খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা মাটির ময়না নামটার মধ্যে, ব্যাপারটার মধ্যে ভালোভাবে আছে আর কি। তো এবার আমরা যদি মাটির ময়না সিনেমা ইসলাম প্রশ্নটা কিভাবে ডিল করছে, আমরা যদি বাংলাদেশে অনেকগুলো ইসলামের ব্যাপার আছে। একটা হচ্ছে তাবলিগি ইসলাম, যেটা আমরা বুঝি, মানে তাবলিগ যে যারা যারা করে, এটা একটা ইসলাম। আর একটা ইসলাম হচ্ছে উগ্রবাদী ইসলাম। উগ্রবাদী ইসলাম বলতে যেটা বোঝায় যে যারা পুরা পৃথিবীর মধ্যে যে বলা হয় যে পৃথিবীরা পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, তারপর লিবারেল ডেমোক্রেসি, এগুলো হচ্ছে একটা এন্টি ইসলাম। এবং এই এই মতাদর্শগুলো পুরা পৃথিবীর মধ্যে যখন বিস্তার করতেছে, তারা ইসলামকে খারিজ করতেছে। তো যার ফলে ইসলামের উত্থান দরকার। তো এই জায়গা থেকে যারা রেডিক্যাল ইসলামের যে কথাটা বলে, যে পুরা পৃথিবী এগুলাকে বাতিল করে দিয়ে আমরা একটা ইসলামিক খিলাফত তৈরি করব, এই একটা ইসলাম বোঝাপড়া আছে। আবার ইসলামের আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমার একটা বইও আছে যে নদীমাতৃক ইসলাম নামে। এটা হচ্ছে ইসলাম যেই অঞ্চলে যায়, ইসলামের মূল এসেন্সটা ঠিক রেখে এটা ওই যে অঞ্চলে যায় ওই অঞ্চলের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, লোকগাথা, হ্যাঁ, আচার, প্রথা, পুরাণ, এগুলোর সাথে একটা ব্ল্যান্ড হয়ে নতুন একটা ইসলাম বোঝাপড়া তৈরি করে, যেটাকে আমরা নাম দিছি, আমি নাম দিচ্ছি যে এটা হচ্ছে নদীমাতৃক ইসলাম। এই নদীমাতৃক ইসলাম নিয়েও এই মাটির ময়নার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আলাপ আছে। এটা একটা ব্যাপার। আমি এবার একটা মানে মূল যাই, যে এই সিনেমার মধ্যে চরিত্র আছে। বিশেষ করে আনুর যে চরিত্রটা, আনু হচ্ছে মূলত
এই সিনেমার মধ্যে তারেক মাসুদের ব্যক্তি জীবনের যে জার্নি এবং আনু সিনেমার কেন্দ্রীয় চরিত্র মূলত আনু তারেক মাসুদের লাইফের একটা জার্নি এবং তার ভিতরে নানান অভিজ্ঞতা চিন্তা ভাবনা মিক্স হয়েছে। আমরা জানি যে তারেক মাসুদ মাদ্রাসার ছাত্র, সে অনেকগুলো মাদ্রাসা পাল্টাইছে এবং তার বর্ণনা অনুযায়ী সে প্রায় মোটামুটি 7টা মাদ্রাসা সে পাল্টায়, পালায় এই মাদ্রাসা ওই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসায় যায়। তো এই যে বিভিন্ন তার মধ্যে যে মাদ্রাসার যে কালচার, যেটা আমরা বলি যে কওমি মাদ্রাসা কালচার এবং হাফিজি মাদ্রাসার যে কালচার, এই কালচারের সাথে আমাদের যে পাশ্চাত্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা সেকুলার যে শিক্ষা ব্যবস্থা, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত একটা ফারাক আছে। তারেক মাসুদ এই আনু যে চরিত্রটা, আনু মাদ্রাসায় ভর্তি হয়। কখন ভর্তি হয় আনু মাদ্রাসায়? যখন এই তার বাবা দেখে যে একদিন সে তার কাকার সাথে, কাকার নাম হচ্ছে মিলন, কাকার সাথে ইয়াতে যায়, নৌকা বাইচ দেখতে চায়। নৌকা বাইচের সাথে সাথে হিন্দুদের মেলা হয়, উৎসব হয়, মূর্তি পূজার আনন্দ উৎসব হয়, ওইটা দেখতে যায়। দেখতে যাওয়ার পরে এখন এর মধ্য দিয়ে যে আনুর যে বাবা ছিল কাজী সাহেব, তো কাজী সাহেব হচ্ছে এক ইয়ার প্রতীক, যে মানে হঠাৎ করে সে তাবলিগ করতেছে, তাবলিগ করার ভিতরে তার মধ্যে একটা গোড়া ধর্মীয় চিন্তা বোধ উপলব্ধি তৈরি হয়েছে। তো তার কাছে আসলে সবকিছু আর তার যে পূর্বেরকার যে জগৎটা ছিল, যেটা উদার লিবারেল জগৎ অথবা নর্মাল একটা মানুষ যেভাবে জীবনযাপন করে, এর বাইরে গিয়ে সে একটা যে জগৎ সে যায়, তখন সে ইসলামে এন্টার করে, যে তাবলিগ ইসলাম। তখন তার মধ্যে হালাল হারাম এবং সে তার ব্যাপারে বর্ণনা করে একজন মাঝি আছে, হ্যাঁ। তো ওই মাঝি বর্ণনা করে যে এই কাজী সাহেব যে তাবলিগ করে আনুর যে বাবা, সে একটা সময় খুব লিবারেল মানুষ ছিল, সে পাশ্চাত্য পোশাক আশাক পরতো, হুট করে সে তাবলিগ করে। তাবলিগ করার পর তার মধ্যে যেন গোড়া ধর্মীয় একটা বোঝাপড়া ঢুকছে এবং সে সবার উপর একটা আধিপত্য করতে চায়, তার সন্তানদের উপর, তার স্ত্রীর উপর এটা করে। তো এদিক থেকে যখন আনু মেলা দেখতে যায়, মেলা থেকে নৌকাবাজ দেখে, মেলা থেকে যখন সে হিন্দুদের যে প্রাসাদ দেয়, এই প্রাসাদগুলা খাইতে আসে, এটা নিয়ে তার একটা কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব হয় এটার মধ্যে। তো এই জন দেখে যে তার ছেলে আসলে এই বাংলাদেশে যে মানে আমরা যে আবহমান কালে যে আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি এর সাথে মিশতেছে, যেটা আসলে তার চিন্তা, তার ধর্মীয় চিন্তা এটা হচ্ছে বেদাত। তাহলে তার ছেলে যদি তার কাকা যেটা মিলন থাকে, মিলন আবার এখানে বামপন্থী রাজনীতি করে, হ্যাঁ। আবার এই বাংলাদেশের যে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়, তারপর যে গণ অভ্যুত্থান হয় 69-এর গণ অভ্যুত্থান, এইগুলোতে এই ঘটনাগুলোর সাথে সে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো তার সাথে মিশলে তার ছেলেটা আসলে তার মতো হয়ে যাবে, এ ধরনের যেটা আমরা যেটা বলি আসলে যেমন বামপন্থী অথবা কমিউনিস্ট বলতে আমরা যেভাবে নাস্তিক বুঝি, বিধর্মী বুঝি, তো তাবলিগি যেই তার বাবা কাজী সাহেব, সেও এটিকে এভাবে বুঝতো। তো সে তার ছেলেকে তার বোঝাপড়া অনুযায়ী সঠিক পথে রাখার জন্য তাকে মাদ্রাসায় দিয়ে আসবে। তো ওই থেকে মাদ্রাসায় ভর্তি করায়। তো তারেক মাসুদের জীবনের কিন্তু ব্যাপারটা ঠিক এই টাইপের, তাকেও কিন্তু তার বাবা আসলে ঠিক এই চিন্তা থেকেই মাদ্রাসায় ভর্তি করায়। এই ভিতর দিয়ে ইয়ার আনুর মাদ্রাসার জীবন শুরু হয়। তো এখানে আনুর যেই চরিত্রটা, আনুর মধ্যে আনু দেখায় যে আনু মাদ্রাসায় ভর্তি হইতেছে, এট দ্য সেম টাইম সে বাংলাদেশের যে কৃষ্টি কালচার ধর্ম, হ্যাঁ, এটার সাথে সে মিশতেছে। আনু পালাগানে যায়, তার কাকার সাথে যাত্রাপালায় যায়। তারপর পরবর্তী আনু যখন মাদ্রাসায় যায়, তার একটা বন্ধু হয়, বন্ধু নাম হচ্ছে রুকন। তো রুকনও আবার হচ্ছে আসলে মাদ্রাসার যে অন্যান্য যে ছাত্র তাদের মতো না, আসলে একটু ভিন্ন টাইপের রুকন। তো মাদ্রাসার যে প্রধান হুজুর থাকে, এই হুজুর আবার হচ্ছে একবারে যে জিহাদি ইসলামিস্ট, মানে যে পুরো পৃথিবীতে খেলাফত কায়েম করবে ওই চিন্তার। তো উনি আবার তার মধ্যে একটা বিভাজন আছে যে সহি ইসলাম আর স্থানিক ইসলাম, যে লুকায়ত ইসলাম যেটা বলে আর কি। তো সহি ইসলামের জায়গা থেকে যখন আনুকে মাদ্রাসায় প্রথম দিন তাকে প্রশ্ন করা হয়, তোমার নাম কি? সে বলছে আনু। তো হুজুর বলছে না হুজুবিল্লাহ, আনু আবার কোনো নাম হইলো? তোমার সুন্দর নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার। এই যে মোহাম্মদ আনোয়ার, আমি যে উচ্চারণ করলাম যে আনোয়ার, তো মাদ্রাসার শিক্ষক কিন্তু এইভাবে করে না হুজুর। আনোয়ার মানে আরবি যে অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্টে উচ্চারণ করে, মানে বাংলা উচ্চারণটা এটা সহি না, উচ্চারণটা করতে হবে আরবি অ্যাকসেন্টে উচ্চারণ করতে হবে। তো এইটাও নিয়ে আসে ইয়ার যে রোকন যে বন্ধু থাকে, রোকন আবার মাদ্রাসার সব যে অন্যান্য ছাত্ররা যেই প্যাটার্নের, যাদেরকে মাদ্রাসার রুলস রেগুলেশন তারা মানে, রোকন আবার ঠিক ওই টাইপের মানে না। রোকন আবার টিচারের সাথে বারবার টক্কর লাগে, দ্বন্দ্ব লাগে। একটা দ্বন্দ্বের কথা বলি, মজার দ্বন্দ্ব। এটা হচ্ছে বড় হুজুর একদিন করতেছে, মাদ্রাসার কার কি লেখা দেখতেছে। তো দেখা অবস্থা একটা ছেলের ভালো না, মানে আরবি লেখাটা আর উর্দু লেখাটা তার শুদ্ধ হইতেছে না। তো বলতেছে, হুজুর বলতেছে তোমার লেখাটা শুদ্ধ হইতেছে না কেন? তখন সে কিছু বলতে পারতেছে না। তখন হুট করে রুকন উদ্দিন বলতেছে যে রুকন, সে বলছে হুজুর হ্যাঁ তো বাউয়া,
তো তে বাবু আর বলে আপনি যে তারা কইছেন ইয়াতে লেখতো ডাইনাতে লেখতো এর লেগে তার লেখাটা জামেলা হয়ে যেত মূলত বাবুয়া। এই তুমি কি বলো? আর আরবি হরফ এবং উর্দু হরফ বিশুদ্ধ হরফ, এগুলাকে ডান হাতে লিখতে হবে, বাম হাতে লিখলে এটা পাপ হবে। এই জায়গার মধ্যে এই যে রুকন, মানে বলছে যে বাউয়া ডাউয়া এটা তো ইয়া না, ডান বাম, এই যে এটা তার টক্কর রুকন। এবং দেখায় যে রুকনের যে চরিত্রটা এটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। যেটা আমি বলতেছিলাম যে আনুর ভিতরে অনেকগুলো জগতের মিক্সড হয়, ব্ল্যান্ড হয়। আর এর মধ্যে আনু একটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যার ভিতর দিয়ে এই আনু রুকনের ভিতর দিয়ে, রুকনের মধ্যে রুকন আসলে এক ধরনের স্পিরিচুয়াল ক্যারেক্টার আসলে, যে সমাজের অন্য ৮-১০টা মানুষ সন্তান যেভাবে বেড়ে ওঠে সে এই টাইপের না, সেটা ভিন্ন চিন্তা ভাবনা করে। এবং দেখা যায় মাদ্রাসার মধ্যে যখন সব বাচ্চারা এক ধরনের খেলাধুলা করে, সেখানে রুকনউদ্দিন তার নিজের একটা কল্পনার জগৎ সে তৈরি করে। একটা মাদ্রাসার পাশে একটা পুরাতন বিল্ডিং থাকে, সেখানে সে নানান ধরনের আর্ট করে তার জগৎ সাজায়। এবং আর্টের মধ্যে সে একটা বুরাকের ছবি আঁকে, রসুল যে সাল্লাহ সাল্লাম যে মেরাজে যায়, এই মেরাজের যে বুরাকের ছবি সে আঁকে। এই জগৎটা সে কাউকে দেখায় না। তো সেখানে সে অনেক কিছুই করে। বাচ্চারা যখন অনেক ধরনের খেলাধুলা খেলে, তো সেখানে রোকন করে কি নিজে নিজে খেলে, বল খেলে, মানে হাত দিয়ে বল খেলে, মানে তার হাতে কোনো বল নাই কিন্তু সে দেখাইতেছে বল আছে। তো অন্য ধরনের একটা জগৎ আছে রোকনের ভিতরে। এবং রোকন করে কি আনুকে আস্তে 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 ওই জগতের দিকে নিয়ে যায়। এবং আনুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আনু আসলে জগতের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, অর্থাৎ প্রত্যেকটা যে ক্যারেক্টার সে দেখে, জগতে ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন ঘটনা, ভিন্ন ভিন্ন বৈচিত্র্যময় ঘটনা, মোটামুটি বৈপরীত্যপূর্ণ ঘটনা, সে কোনোটা রিয়েক্ট করে না, সে শুধু অবজার্ভ করে এই টাইপের। সে যেভাবে তার বাবার গোড়া ধর্মীয় বোঝাপড়াটার সাথে সে ইন্টারাক্ট করে, দ্য সেম টাইম সে তার চাচা মিলন যখন তাকে বাঙালি সংস্কৃতির সাথে মিলাইতে যায়, হ্যাঁ, উদারতা দেখে, আনন্দ ফুর্তি দেখে, ওইটার সাথে সে ভালোভাবে মিশে। রুকন যখন তাকে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দিকে তাকে ইয়া করে, যে কল্পনার জগৎ থাকে বাচ্চাদের, হ্যাঁ, একটা প্রথাবদ্ধ কট্টর জগতের বাইরে গিয়ে যখন একটা কল্পনার জগৎ থাকে, ওই জগতের সাথেও আমরা দেখি যে আনু খুব পারফেক্টলি মিশতে পারে এবং আনুর বন্ধু হয়ে যায় রুকন। এখন রুকনের যখন প্রথম দিন যখন দেখা হয় রুকনের সাথে আনুর, তারা মাদ্রাসা খাইতে বসছে, তো আনু তাকে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি? সে বলতেছে রুকন, মোহাম্মদ রখন উদ্দিন। এটা বলে তখন সবাই খুব হাসে আর কি, যে আনু মূলত আর রুকন মূলত দুষ্টামি করে আর কি, যে হুজুর তাকে যে শুদ্ধ ভাষায় রখন বলতে হবে, রুকন বলা যাবে না, এটা সে খুব ফাইজলামি করে। তো এইটা হচ্ছে একটা আনুর সাথে রুকনের একটা ব্যাপার। যেটা বললাম যে রুকন মিরাজের যে রসুলের যে মেরাজে যাত্রা করে, বুরাকের ছবি সে আঁকে, যেটা আমাদের ট্রেডিশনাল দৃষ্টিকোণ থেকে আসলে একটা ব্লাসফেমাস অ্যাক্টিভিজম। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই রুকনের ভালো না। এই রুকনের হচ্ছে মজার ঘটনা হচ্ছে, রুকন যখন আরবি লেখে উর্দু লেখে, রুকন উর্দু লেখার সময় সব লেখার মধ্যে মাঝে মাঝে বাংলা শব্দ ঢুকাই দেয়। হুজুর বলছে এই তুমি উর্দু লিখতে গেলে বাংলা শব্দ ঢুকাও কেন? হুজুর আমার উর্দু ভালো লাগে না। তোমার তো আরবি লেখা ভালো। হুজুর আমার আরবি খুব ভালো লাগে, উর্দু আমার ভালো লাগে না, দেখেন না উর্দুর মধ্যে আমি বারবার বাংলা শব্দ ঢুকাই দিই। তো এই চিন্তাটার ভিতর দিয়ে আসলে বাংলাদেশের যে উর্দু ভাষা, উর্দু সংস্কৃতি, অথবা পাকিস্তানের যে ইসলাম বোঝাপড়া, কালচারের যে বোঝাপড়া, সকল পাকিস্তানের ইসলাম বাংলাদেশ যখন আরোপ করতে চায়, তখন বাংলাদেশের একটা যারা একটু লিবারেল, হ্যাঁ, মানুষ, যারা বাংলাদেশের ক্রিয়েটিভ মানুষ, হ্যাঁ, তারা আসলে এটা রিবুল্ড করে। এটা আমরা দেখি যে পরবর্তীতে যারা বাংলাদেশে যারা বড় বড় বুদ্ধিজীবী ছিল, তারা আসলে এটা বিরোধিতা করে। রুকন আসলে আলটিমেটলি ওইটার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন এই সিনেমার মধ্যে, যে রুকনের যে ক্যারেক্টারটা। তো এইটা গেল ইয়ার মধ্যে আমরা বলছিলাম। আরেকটা সিনেমাতে যে আনুর যে মা থাকে, আনুর মা হচ্ছে আসলে এই বাংলার যে গ্রামীণ যে মা, আমরা মা যে মাকে দেখি, যে মা তার সংসারটা কি মনে করে আসলে তার ধর্মক্ষেত্র। আসলে সংসারের মধ্যে সারাদিন কাজ করা, খাটা, সংসারের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা দেখা, এবং নিজের বেদনার কথা কাউকে শেয়ার না করতে পারা, হ্যাঁ, এই যে নারী চরিত্র, এইটা এটা অনেকটা মানে ইয়ার মতো দেখায়। তারেক মাসুদ এখানে মূলত দেখায় যে মূলত একটা জগৎ মাতা, যেটা আমরা দেখি যে জগৎ মাতা আসলে যে নেচার, প্রকৃতি, যে প্রকৃতি সবাইকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দিয়ে লালন পালন করে, কিন্তু তার উপর সবার এক ধরনের আসলে থাকে, মানে তার প্রতি কেয়ারটা খুব বেশি নেওয়া হয় না। তো এখানে আনুর যে মা থাকে আয়েশা, সে ঠিক ওই টাইপের একটা চরিত্র। এবং এই হচ্ছে আনুর একটা বোন থাকে নাম আসমা। চরিত্রটা তার বাবার ভুল চিকিৎসায় মারা যায়, এবং সেটা সফট, মানে সে আসলে ওই অর্থে বেড়ে উঠতে পারে না আসলে। আসমা চরিত্রটা, নারী চরিত্রটা, সে অঙ্কুর বিনষ্ট হয়ে যায় তার বাবার ভুল চিকিৎসায়। মানে বাবার ভুল চিকিৎসা বলতে বাবার গোরামি, বাবার অন্ধত্ব গোরামি যে প্রতিকায়ন আমরা দেখি, যে তার কাজী সাহেবকে যে অন্ধ গোড়া চরিত্র হিসেবে দেখানো হয়, তার অন্ধত্ব গোরামির কারণে এটা নারী বীজ সে ধ্বংস হয়ে যায়। এটা আমরা এটার সাথে রূপকভাবে দেখি
এটা হচ্ছে যে আরব জাহিলিয়াতের সময়, যে রসুল সাল্লাহ সাল্লামে আসার পূর্বে জাহিলিয়াতের সময় আমরা জানি যে জীবন্ত নারীকে পুঁতে ফেলা হইতো, অথবা নারীত্বকে নেগলেক্ট করা হইতো। তো এই সিনেমার মধ্যে হচ্ছে যারা গোড়া ধর্মীয় যে পন্থাটা, গোড়া রাজনীতি, গোড়া ধর্ম বোঝাপড়া, এটা আসলে নারীকে, নারীত্বকে অথবা ক্রিয়েটিভিটিকে, সফটনেসকে নাকচ করে ফেলে, হত্যা করে ফেলে, অঙ্কুরে বিনষ্ট করে ফেলে। এখানে আসমার যেই অল্প বয়সে যে মৃত্যু, ভুল চিকিৎসা, এটার মধ্যে আসলে এই জায়গা থেকে আসলে এটা প্রতীকটা এই জায়গায় প্রতিকায়ন করে আর কি। এবং এই আসমা এক সময় তার বাবা ছিল যে কাজী সাহেব, কাজী সাহেবের পেশাগত জীবনে কিন্তু সে একজন এই হোমিওপ্যাথি চিকিৎসক। এবং হোমিওপ্যাথি চিকিৎসক হওয়ার ফলে যে সে মনে করে তার থেকে ওষুধ খাইতে হবে, তার ওষুধই ভালো, অন্য ওষুধ খাওয়া যাবে না, এলোপ্যাথির প্রতি সে বিরুদ্ধে। স্বাভাবিক, যারা হোমিওপ্যাথি চিকিৎসা করে তারা এলোপ্যাথি চিকিৎসার বিরোধিতা করে। এবং তার একটা ডায়ালগ আছে যে হোমিওপ্যাথি চিকিৎসা করে রুগীর, আর এলোপ্যাথি করে রোগের। ঠিক আছে, এই ধরনের ডায়ালগ সে দেয়। তো তার মেয়ে আসমা যখন খুব অসুস্থ, তো তার স্ত্রী আয়শা বারবার বলে যে আনুর বাবাকে, কাজী সাহেবকে, যে তুমি ওষুধ নিয়ে আসো, ওষুধ নিয়ে আসো। তো কাজী সাহেব আসলে না, সে এক ধরনের একরোখা খাওয়াবে, তার ওষুধটাই খাওয়াবে, তার যে ওষুধটা থাকে যে হোমিওপ্যাথি, এটাই খাওয়াবে। এই হোমিওপ্যাথি চিকিৎসা তাকে খাওয়ানোর ফলে সে এক সময় মারা যায়। এর মাঝে আনুর যে চাচা থাকে, যে মিলন, মিলন যেহেতু উদার লিবারেল, হ্যাঁ, ছেলে, সে করে কি আনুর জন্য, আসমার জন্য গোপনে একটা বাজার থেকে নিয়ে আসে, এলোপ্যাথির ওষুধ নিয়ে আসে। এলোপ্যাথির ওষুধরা যখন দেয় গোপনে, একটা জানালা দিয়ে দেয়, তো এই ওষুধরা আবার দেখে, এই কাজী সাহেব দেখে, দেখার পর ওষুধটাকে মানে ফেলে দেয়, বাইরে ফেলে দেয়, খাইতে দেয় না। তো এক সময় মারা যায় তার সন্তানটা। তো এই যে সন্তানটা মৃত্যু হয় কাজী সাহেবের, তার ধর্মীয় গোড়ামি, তার মানে ও তার জীবিকার প্রতি যে একটা একটা পসেসিভনেস, যে এইটাই বাহিগুলা খাওয়া যাবে না, পড়া যাবে না, তার এই গোড়ামির ফলে সন্তান যখন মারা যায়, এক সময় পরিবর্তন হয়ে যায় কাজী সাহেব আর এই হোমিওপ্যাথি চিকিৎসার সে করে না। আমরা পরবর্তীতে দেখি সিনেমার প্রায় প্রায় শেষের দিকে যে মাঝি থাকে, মাঝি আবার মূলত যে সে আবার নদীমাতৃক যে ইসলাম, বাংলার যে ইসলাম, বাংলার যে মানে যেটা বললাম যে আরব থেকে যে ইসলামটা আমাদের এখানে আসছে সুফি পীর অলিয়া উলিয়ার মাধ্যমে আসার পর, বাংলার যেই নদী, ভাব, প্রকৃতি, চিন্তা, চেতনার সাথে যখন মিশ্রে নতুন ইসলাম তৈরি হয়, ওই ইসলামটার প্রতীক। যে নৌকার মাঝি থাকে, যে পার করে, উনি আবার যে করিম মাঝি আর কি ওনার নাম। তো এই করিম মাঝি উনি আবার বয়াতি, হ্যাঁ, আবার উনি গায়, পুঁথি পাঠ করে। তো এই করিম মাঝি একবার সিনেমার শেষের দিকে তার স্ত্রী অসুস্থ থাকা অবস্থায় সে তার স্ত্রীর মানে আরোগ্যের জন্য কাছে আসে, কাজী সাহেবের কাছে আসে হোমিওপ্যাথির জন্য। তখন সে বলে, না ভাই, আমি তো আর এই চিকিৎসাটা করি না, আমি ছেড়ে দিচ্ছি। কেন? মানে বোঝাচ্ছি যে তার মেয়ে মারা গেছে, এই কারণে চিকিৎসাটা সে করে না। তখন সে পরামর্শ দেয়, তুমি শহরে যাও, শহরে গিয়ে এলোপ্যাথির ওষুধ নিয়ে আসো, ওটা চিকিৎসা করো। তো সে বলছে, গরিব মানুষ, বলছে ভাই, বলছে কাজী সাহেব আমার টাকা পয়সা নাই, আপনি একটা কাজ করেন, একটা পানি ফরা দিয়ে দেন আমারে। তো কাজী সাহেব বলছে, না, আমি পানি ফরাও আমি দেই না। তো এটা বললে সে করছে কি, তাকে কিছু এই টাকা পয়সা দিয়ে দিচ্ছে যে তুমি এটা নিয়ে বাজার থেকে ওষুধ কিনে নিয়ে আসো। তো এই সম্পর্কে, কাজী সাহেব সম্পর্কে, এই যে করিম মাঝি থাকে, সে তার একটা সুন্দর জাজমেন্ট আছে। জাজমেন্টটা বলতেছে যে এই কাজী সাহেব এক সময় এমন ছিল না, সে পাশ্চাত্য পোশাক আশাক পরতো, হ্যাঁ, ড্রেস আপ গেট আপ ছিল। সে হঠাৎ করে একদিন চিল্লাই গেল, তাবলিগে গেল, যাওয়ার পর সে কেমন জানি হয়ে গেল। হয়ে যাওয়ার পর সে বাড়ির চারদিকে বেড়া দিয়ে দিল, হ্যাঁ, তার বউরে বোরকা পড়তেছে, বলতে এমন ভাবে হচ্ছে পর্দা শুরু করছে, তার বউরে পারে না, ঘরের ভিতরে সে বোরকা পরায়, এমন একটা অবস্থা। তার বউ আগে, যে আয়শা, আনুর মা, সে আগে বাইরে খেলতো। আনুর মা তো অল্প বয়সে বিয়ে হয়, তো মিলনের তার দেবরের সাথে খেলতো। তো যখন তাবলিগে যাওয়ার পর সে গোড়া ইসলামটা শিখছে, সব জায়গায় হারাম হারাম দেখে, তখন সে আর বাইরে খেলতেও দেয় না। তো আনুর মার জগৎটা একবারে আরো বেশি কোণঠাসা হয়ে যায়। তো এই জায়গাতে বলে আর কি করিম মাঝি, এই লোকটা কত ছিল, লিবারেল ছিল, উদার ছিল, পাশ্চাত্য পোশাক আশাক করতো, হঠাৎ করে কি যে হইলো, এই ধরনের আবার রেস্ট্রিকশন দিল। পরে সে বলতেছে, নতুন মুসলমান তো, এই কারণে, মানে সে বলছে নতুন মুসলমান তো, এই এটা হচ্ছে করিম মাঝির ক্রিটিক সম্পর্কে, যে এই কাজী সাহেবের ক্রিটিক। তো এখানে আর ধর্মীয় কনফ্লিক্ট এবং 71 সালের যে ঘটনা, এটা সম্পর্কে আমাদের এই অঞ্চলে যে ইসলামিস্ট যারা ছিল, ইসলামের বিভিন্ন গ্রুপ, যেমন জামাত ইসলাম একটা গ্রুপ, হ্যাঁ, যারা আসলে অখণ্ড পাকিস্তান চাইছিল, এবং তাবলিগি যে ইসলাম, তারাও আসলে ভাবছিল যে পাকিস্তানও মুসলমান, বাংলাদেশের মানুষও মুসলমান, মানে পুরো পাকিস্তান
আর পশ্চিম পাকিস্তান দুটোই তো মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের শত্রু হওয়ার কথা না। তো যখন পাকিস্তানের তার উপর চাপাই দিতেছে বারবার, জুলুম নিপীড়ন করতেছে বাংলাদেশের উপর, তারা ভাবছে এটা আসলে ঠিক হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, মানে এক্সট্রিমলি বাংলা ভাগ হইতে হবে, আলাদা রাষ্ট্র করতে হবে, এই চিন্তাটা তাদের মধ্যে ছিল না। পাকিস্তানের যখন 71 সালেও বাংলাদেশের মানুষের উপর যুদ্ধ চাপাই দেয়, যুদ্ধ করতে আসে, তখনও ইয়া বিশ্বাস করে না, কাজী সাহেব বিশ্বাস করে না। এবং কাজী সাহেব প্রথম বলতেছে যে পাকিস্তান আর্মি আমাদের এখানে আসতেছে, মানে আমাদের উপর জুলুম নিপীড়ন করার জন্য, এবং অন্যান্য বাড়িঘর পোড়াই ফেলতেছে, মানুষ হত্যা করতেছে, এটাও কাজী সাহেব খুব বিশ্বাস করে না। সে বলছে না, এটা আসলে ভুল চিন্তা, এসে তারা যারা এখানে বিদ্রোহ দমন করতে আসতেছে। এক ফাঁকে জামাত ইসলামের যেই প্রতিনিধি থাকে একটা চরিত্র, তার সাথে ইয়ার দেখা হয় কাজী সাহেবের, এটা ওষুধের পারপাস, রোগের পারপাসেই। তো তখনই বলতেছে যে আসলে দেখো, জ্বর হচ্ছে আসলে সকল রোগের, জ্বর কিন্তু আসলে রোগ না, জ্বর হচ্ছে আসলে সকল রোগের মানে সিমটম, মানে প্রতীক, এই যে লক্ষণ। তখন বলতেছে জামাত ইসলামের, বলছে কি বলছিলাম না, যে এই দেশে যে পোলামাইনগুলা, বিশেষ যারা বামপন্থী রাজনীতি করে, যারা নতুনভাবে মানে পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে নতুন রাষ্ট্র তৈরি করবে চিন্তা যারা লালন করে, তারা যখন বারবার আন্দোলন সংগ্রাম করতেছে, বিশেষ ভাষা আন্দোলন, হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করতে, 21 দফা 6 দফা নিয়ে আন্দোলন করতেছে। তো তাদেরকে বলতেছে, তাদের এটা সে জামাত ইসলামের প্রতিনিধি বলছে এটা হচ্ছে জ্বর, এটা একটা বড় রোগের সিমটম। এটারে সরাইতে গেলে ওই হোমিওপ্যাথি চিকিৎসার মতো, যে চিকিৎসা করতে হবে কিসের, রোগীর চিকিৎসা করতে হবে, রোগ না। তাহলে এখানে মার্শাল ল যে কখন নিয়ে আসে ইয়াহিয়া খান, হ্যাঁ সরি, হ্যাঁ ইয়াহিয়া খান, তো এইটারে সে বৈধতা দিতেছে, এই জামাত ইসলামের যে প্রতিনিধি, এবং সেও মূলত অখণ্ড পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের বিপক্ষে তারা চরিত্রটা থাকে। এইটা তো এর করিম মাজির আরেকটা যেটা আমরা চরিত্রগুলোর মধ্যে যে ইয়া থাকে, যে মিলন কাকা যে থাকে, মিলন কাকার চরিত্রটা আমরা পুরোপুরি আলাপ করি না। মিলন কাকা হচ্ছে মূলত বামপন্থী রাজনীতি করে, এবং সে সারাক্ষণ সে রেডিও নিয়ে আলাপ আলোচনা করে, এবং রেডিও নিয়ে ইয়া দেখে যে বাংলাদেশের কি অবস্থা, স্বাধীনতার কি অবস্থা, বা ইয়ার 69 গণ অভ্যুত্থানের কি অবস্থা, মানে সার্বিক খবরাখবরটা সে রাখে। তো এই আবার সে মাঝে মাঝে ইয়াতে যায়, যে বাংলা অঞ্চলে যে পুঁথিপাঠ হয়, বাংলা অঞ্চলে যে বাউল গান হয়, পালা গান হয়, এগুলোর মধ্যে সে নিয়মিত যায়। এবং একটা চিত্র বলি, যে 71 সালে যখন যুদ্ধরা হইতেছে এবং 69 গণ অভ্যুত্থান হইতেছে, বাংলার যে নিম্নবর্গের মানুষ, যারা সাধারণ মানুষ, সিনেমাতে দেখানো হয়েছে তারা পুঁথিপাঠের মধ্যে ব্যস্ত, তারা পালা গানের মধ্যে ব্যস্ত, মানে এই যুদ্ধটাকে যে এক্সট্রিমলি, মানে দুইটা স্বাধীনতার যুদ্ধ, এই দৃশ্যটা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তখনও আসলে এইভাবে গ্রো করে নেয়। গ্রো করলেও যে শহরের মানুষদের কাছে গ্রো করছে, গ্রামের মানুষদের কাছে আসলে ব্যাপারটা ঠিক এই টাইপের ছিল না আর কি। গ্রামের মানুষ খুব নর্মালি তাদের স্বাভাবিক জীবনযাপনটা করতেছে। কিন্তু যখন মিলন যখন রেডিওর ভিতর দিয়ে দেশের খবরাখবর রাখে, সে তখন আজ করতে পারে, এবং তার একটা রাগও আছে যে বাংলাদেশের নিম্নবর্গের মানুষ, এই ব্যাপারটা কোনো তার খেয়ালই নাই। মানে তারা যে সকল যে শ্রেণী সংগ্রামের কথা বলে, যে নিম্নবর্গের মানুষের সাথে উচ্চবর্গের মানুষ, বুর্জোয়া প্রলেতার যে দ্বন্দ্ব, যুদ্ধ, বিরোধ, এইটা এইটা বাংলাদেশের নিম্নবর্গের মানুষরা বুঝতে পারতেছে না। তো একদিন এই মিলন চাচা, আনুর যে চাচা মিলন, যে বামপন্থী রাজনীতি করে, সে করিম মাঝি, যেটা বললাম যে নদীমাতৃক ইসলামের যে প্রতিনিধিত্ব করে, যে বাউল গান গায়, ফকিরি গান গায়, তার নৌকা দিয়ে সে যাইতেছে এক জায়গায়। তো এর মাঝখানে মনে হয় তখন পাকিস্তানের সাথে বাংলাদেশের চলতেছে, ক্রিকেট ম্যাচ বাংলাদেশে। তো সে ওই রেডিও দিয়ে এটা কি যেন শুনতেছে, করিম মাঝি ভাবছে যে সে মনে হয় খেলার খবর শুনতেছে। তো করিম মাঝি মিলনকে বলতেছে, এই মিয়া, আপনাদেরকে ব্রিটিশরা কি এক জিনিস মাথায় ঢুকাই দিয়ে গেল, কি এক খেলা শিখাই দিয়ে গেল, 5-6 দিন ধরে একটা খেলা খেলে, এটা কোনো খেলা হইলো? এর সে আমাদের তো ডাঙ্গুলি খেলাই ভালো, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে খেলা শেষ হয়ে যায়, খেলা হবে আধা ঘন্টা 1 ঘন্টার, এত লম্বা সময় ধরে এটা কিসের খেলা? তখন সে বলছে, এটা তো খেলা না, এতক্ষণে ওই যে করে ফেলছে, যে 71 সালে যখন নির্বাচনটা হয়, নির্বাচনের মধ্যে যখন আওয়ামী লীগ প্রায় অনেক, মানে একবারে প্রায় 300 মানে সর্বোচ্চ আসন পায়, এই নির্বাচনটাকে অস্বীকার করে দিয়ে তখন তারা মার্শাল ল করে, মানে নির্বাচনটাকে অবৈধ করে দেয়, বাতিল করে দিয়ে তারা মার্শাল ল তৈরি করে। তখন সে বলতেছে, যে মিলন বলতেছে আর কি, যে এটা তো খেলা না, এটা রাজনীতিক আলাপ। তো তখনই বলছিলাম যে নির্বাচন করে লাভ নাই, পাকিস্তানি জুলুম শাসকরা, জালেম শাসকরা আসলে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য কখনো দিবে না, অথবা বাংলাদেশের কোনো মানুষের কাছে, বাংলাদেশের কোনো বড় প্রতিনিধির কাছে তারা ক্ষমতাটা হস্তান্তর করবে না, মানে শেখ মুজিবের কাছে ক্ষমতাটা হস্তান্তর করবে না। তো তখন করিমাজি বলছে, মিলন ভাই, রাজনীতিও একটা খেলা, বুঝেননি ভাই?
তো এটা আসলে এত সিরিয়াস নেওয়ার কিছু নাই। তো তখন বলতেছে মিলন করিম মাঝি বদির রাগ হয়েছিরা, আপনাদের মতো মিয়া ধর্মান্ধ লোকগুলোর জন্যই আজকে আমাদের এই অবস্থা। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে যে করিম মাঝি, যে নদীমাতৃক ইসলামের যে প্রতিনিধি, সে বলতেছে, ও কি বললেন মিলন ভাই, ধর্মান্ধ কোনো ধর্মই, প্রকৃত ধর্ম সত্যিকার অর্থে কখনো কাউকে অন্ধ বানায় না। সেটা ইসলাম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, প্রকৃত ধর্ম কাউকে অন্ধ বানায় না, মূলত চোখ খুলে দেয়। এরকম একটা গুরুত্বপূর্ণ ডায়লগ। তো এইটার মধ্যে আসলে এই যে বামপন্থীরা সাধারণ মানুষের ধর্মীয় বোঝাপড়াকে, ও ধর্মকে যেভাবে বুঝে, ধর্ম মাত্রই মানুষকে অন্ধ বানায় ফেলে, এই বোঝাপড়াটা আসলে বামদের একটা ভুল বোঝাপড়া। তো এই সিনেমার মধ্যে তারেক মাসুদ এটাও ক্রিটিক করছে বামদের, যে বামরা যে ধর্ম বলতে যে আফিম বোঝায়, হ্যাঁ, এটা একটা ভুল বোঝাপড়া। ধর্ম যে চোখ খুলে, ধর্ম যে মানুষকে আসলে সত্যিকার সংগ্রামের দিকে নিয়ে যায়। আমরা দেখি যে ধর্মের ইতিহাস যদি তাকাই, যে ধর্ম আসলে মানুষকে, রিয়েল যে ধর্মটা, এবং কোরআনে যে বিভিন্ন নবীদের ঘটনা শুনি, এবং বাংলাদেশে যে বড় বড় যেই আছে, যে সুফি দরবেশরা আছে, তারাও তো জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করছে, জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করছে, ফাইট করছে, নতুন দেশ তৈরি করছে। এই বোঝাপড়াটা আসলে আমাদের মধ্যে, যারা বামপন্থী রাজনীতি করে তাদের মধ্যে এটা মিসিং, তারা ধরতে পারে না, বুঝতে পারে না। এটা একটা ব্যাপার বামদের ক্রিটিকটা।